ডাইনের স্থিতিশীলতা টপিকস কি ছিল? এই যে ডাইনের স্থিতিশীলতা। তো তোমরা যদি অরবিটাল চিত্র বুঝতে পারো, স্থিতিশীলতা বুঝতে তোমাদের জাস্ট 30 সেকেন্ড লাগবে, ঠিক আছে? অরবিটালের চিত্র বুঝতে পারলে স্থিতিশীলতা বুঝতে তোমাদের 30 সেকেন্ড লাগবে। দেখো প্রশ্ন কি? প্রশ্ন এইভাবে আসে, কনজুগেটেড ডাইন নন কনজুগেটেড ডাইন অপেক্ষা অধিক সুস্থির ব্যাখ্যা করো। অথবা তোমাদের টিকা আকারে বলবে যে কনজুগেটেড ডাইনের স্থিতিশীলতা ব্যাখ্যা করো। অথবা আসতে পারে অন-3-বিউটাডাইনের স্থিতিশীলতা আলোচনা করো। যার নাম কনজুগেটেড ডাইন তার নামই তো অন-3-বিউটাডাইন। এ তো কনজুগেটেড ডাইনেরই অংশ, তাই না? তাই দুইটাই সেম কিন্তু। আচ্ছা, স্থিতিশীলতা ব্যাখ্যার আগে তোমরা শুরুতে একটা কথা লিখে নিবা, সেটা কনজুগেট এবং নন কনজুগেটেড ডাইনের সংজ্ঞাটা লিখবা। আমি বলেছিলাম ভিডিওতে দেখাবো, দেখো ভিডিওতে দেখানোর তো কিছু নেই, ওই আমি শুরুতে তোমাদের যেটা বলেছিলাম ওটাই কিন্তু। এই যে কনজুগেটেড ডাইনের সংজ্ঞা তো আমি শুরুতেই বলে দিয়েছি, যেখানে দুইটা দ্বিবন্ধন অনলি একটা একক বন্ধন দ্বারা পৃথক থাকবে, আর যেখানে তাকে কনজুগেটেড বলে। আর যেখানে দুইটা দ্বিবন্ধন একের অধিক একক বন্ধন দ্বারা থাকে তাকে কি বলে? নন কনজুগেটেড। আইসোলেটেড বা বিচ্ছিন্ন ডাইন মানে কি? নন কনজুগেট। যে কনজুগেট সে তো কনজুগেটেড ডাইনে, আর যে কনজুগেট না তাদেরকে আমরা কি বলি? নন কনজুগেটেড ডাইন। ফলে কিউমুলেটেডও নন কনজুগেট, আবার আইসোলেটেডও নন কনজুগেটেড, ঠিক আছে? তো আশা করি তোমরা কনজুগেট নন কনজুগেট বিষয়টা বুঝতে পেরেছো, তাই না? ওকে, এবার আমরা স্থিতিশীলতা আলোচনা করব। শুরুতে আমরা অরবিটালের ধারণাটা এখানে ব্যবহার করেছি। এই অরবিটালের ধারণা ব্যবহার করার সময় তোমরা অবশ্যই একটা অরবিটালের চিত্র ব্যবহার করে নিবা, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। যেমন আমরা এতক্ষণ যেটা দেখে এসেছি যে অন-3-বিউটাডাইনের অরবিটাল গঠন হতে দেখা যায়, মানে আমরা এতক্ষণ তো দেখে এসেছি, তাই না? যে এর পাই ইলেকট্রনগুলো কোনো একক কার্বনে স্থির না থেকে সকল কার্বনের সঞ্চালিত অবস্থায় থাকে। ওই যে আমি যে কথাটা বলছিলাম। তো পাই ইলেকট্রনের এরূপ ডিলোকালাইজেশনের কারণে কনজুগেটেড ডাইনের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। কেন? কারণ ইলেকট্রন বিচরণের ফলে বন্ধন শক্তি তুলনামূলক বেশি প্রয়োজন হয়, আর বন্ধন শক্তি যত বেশি হবে সেই যৌগের স্থায়ী হওয়াটা তত বেশি স্বাভাবিক। এই কারণে নন কনজুগেটেড ডাইনের অণুতে যেহেতু কোনো পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন বা বিচরণ ঘটে না, তাই নন কনজুগেট ডাইনের স্থিতিশীলতা কনজুগেটেড ডাইনের চেয়ে কম হয়। এই বিষয়টা তোমাদের পরবর্তী পেজে আমি একটা ছোট চিত্র দিয়ে বোঝাই দেব, খেয়াল করো। এইখানে আমরা একটা কনজুগেটেড ডাই নিয়েছি, এখানে একটা নন কনজুগেটেড ডাই নিয়েছি, ঠিক আছে? এই কনজুগেটেড ডাইনটার নাম কি? অন-3-বিউটাডাইন। আর এই নন কনজুগেটেড ডাইনটার নাম হলো অন-4-পেন্টাডাইন। একে নন কনজুগেটেড কেন বলা হচ্ছে? কারণ এখানে যে দুইটা দ্বিবন্ধন থাকে এ একের অধিক একক বন্ধন দ্বারা পৃথক আছে। এই যে খেয়াল করো, সংকেতটা খেয়াল করলে দেখতে পারবা, এখানে যে দুইটা দ্বিবন্ধন এ কিন্তু একের অধিক একক বন্ধন দ্বারা পৃথক আছে, তাই এটাকে নন কনজুগেট বলে। আবার দ্বিবন্ধন দুইটা যদি একটা একক বন্ধন দ্বারা পৃথক থাকে তাকে বলে কনজুগেট ডাইন, যেমন অন-3-বিউটাডাইন কনজুগেট আর অন-4-পেন্টাডাইন নন কনজুগেট। এই অন-3-বিউটাডাইনের অরবিটাল গঠনটা খেয়াল করলে দেখতে পারবা যে এইখানে কোনো বিচ্ছিন্ন পাই বন্ধন নেই। বিচ্ছিন্ন পাই বন্ধন মানে কি? যদি একের অধিক একক বন্ধন দ্বারা দুইটা দ্বিবন্ধন পৃথক থাকতো, ঠিক আছে? একটা একক বন্ধন দ্বারা পৃথক আছে বলে এখানে কোনো বিচ্ছিন্ন পাই বন্ধন নেই, আছে কনজুগেটেড বা একান্তরিত ডাইন পাই বন্ধন। আচ্ছা, এইখানে যেহেতু তোমার প্রতিটা কার্বন এই উভয় C2 আর C3 কার্বনের উভয় পাশে যেহেতু তোমার সংকরণটা মানে অধিক্রমণটা ঘটে, এই জন্য পাই ইলেকট্রনগুলো একটা কার্বনে স্থির না থেকে প্রতিটা কার্বনে স্থানান্তরিত হয় বা বিচরণ ঘটে বা সঞ্চালিত হয়, চলাচল করে, ঠিক আছে? এই চলাচলের কারণে কি হয়? এই চলাচলের কারণেই তোমার এখানে পাই আণবিক অরবিটাল সৃষ্টি হয় এবং এই অন-3-বিউটাডাইন স্থায়িত্ব লাভ করে। কারণ আমরা জানি যত বেশি পাই ইলেকট্রন চলাচল করবে ওই যৌগের স্থায়িত্ব তত বেশি হবে। কেন? কারণ এর বন্ধন শক্তি তত বেশি হবে, একে ভাঙতে তত বেশি তাপ প্রয়োজন হবে, ঠিক আছে? বাট এই অন-4-পেন্টাডাইন বা নন কনজুগেটেড ডাইনে দুইটা বিচ্ছিন্ন পাই বন্ধন আছে। দেখো, দুইটা একক বন্ধন দ্বারা পৃথক থাকা মানে কি? বিচ্ছিন্ন পাই বন্ধন। দুইটা বিচ্ছিন্ন পাই বন্ধন থাকায় এখানে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন সম্ভব হয় না। কেন বলতে পারো? এখানে তোমরা যখন অধিক্রমণটা ঘটিয়েছিলে, আমি একটু নামকরণ করে নেই তাহলে সুবিধা হবে। 1 2 3 4, যখন তোমরা এখানে অধিক্রমণটা ঘটিয়েছিলে এটার নাম দিয়ে 1 2 3 4 পেন্টাডাইন না, তাহলে 5টা। ওকে,
তখন যেটা হয়েছিল যে C1 এর সাথে C2 এর অধিক্রমণ হচ্ছিল, আর C3 এর সাথে C4 এর পাশাপাশি অধিক্রমণ হচ্ছিল, যার ফলে দুইটা পাই অরবিটালের সৃষ্টি হচ্ছিল। বাট এই C1 C2 আর C3 C4 এর ভিতরে অধিক্রমণ হলে C2 আর C2 আর C3 কি বসে থাকবে? থাকবে না, তাই এদের ভিতরে অধিক্রমণটা হচ্ছিল, মানে টোটালি পাই ইলেকট্রনের একটা ডিলোকালাইজেশন বা বিচরণ বা সঞ্চালন সম্ভব হচ্ছিল। কিন্তু 1,3 পেন্টাডাইনে কি এটা হয়? দেখো তো, C1 আর C2 এর ভিতরে পাশাপাশি অধিক্রমণ হচ্ছে, ভালো কথা। C4 আর C5 এর ভিতরে পাশাপাশি অধিক্রমণ হচ্ছে, এটাও ভালো কথা। কিন্তু এই C2-র সাথে তো আর এই C4 এর অধিক্রমণটা সম্ভব না, কারণ এইখানে তো আর দুইটা কোনো জায়গায় দ্বিবন্ধন নেই, আছে কি দুইটা একক বন্ধন। ফলে দুইটা একক বন্ধন পার হয়ে তো আর তোমার এই অধিক্রমণ করানো পসিবল হয় না, তাই না? আমরা জানি যে তোমার এই পাশাপাশি অধিক্রমণটা ঘটে কোথায়? অনলি দ্বিবন্ধনের ক্ষেত্রে, একক বন্ধনের ক্ষেত্রে এটা ঘটে না। তো এখানে তো আছে দুইটা পরপর দ্বিবন্ধন, ফলে দুইটা দ্বিবন্ধন পার হয়ে তো আর পাশাপাশি অধিক্রমণ করা পসিবল হয় না। তাই এই নন কনজুগেটেড ডাইনগুলো বলা হয় যে এখানে দুইটা বিচ্ছিন্ন পাই বন্ধন রয়েছে বলে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন সম্ভব হয় না। আর পাই ইলেকট্রন যদি ডিলোকালাইজড বা বিচরণ নাই করতে পারে তাহলে তার স্থায়িত্ব হবে কি করে? এই জন্য এই নন কনজুগেটেড ডাইনগুলোর স্থায়িত্ব সবচেয়ে কম হয়। কার থেকে? এই কনজুগেট ডাইনের থেকে কম হয় এর। ঠিক আছে, তো এটা তো আমরা জাস্ট অরবিটাল ধারণা দিয়ে বোঝালাম। এবার আমরা একটু রেজোন্যান্স স্ট্রাকচার দিয়ে বোঝার চেষ্টা করি যে কেন কনজুগেটেড ডাইনের স্থিতিশীলতা বেশি। দেখো, আমরা জানি কনজুগেটেড ডাইনে আছে একান্তরিত দ্বিবন্ধন, ঠিক আছে? আর যাদের একান্তরিত দ্বিবন্ধন বা কনজুগেট দ্বিবন্ধন থাকবে তারা রেজোন্যান্স প্রদর্শন অবশ্যই করবে এবং মাস্ট বি স্থিতিশীল হবে। আবার নন কনজুগেটেড ডাইনে একাধিক বিচ্ছিন্ন দ্বিবন্ধন বা পাইবন্ধন থাকছে, এই কারণে এরা রেজোন্যান্স প্রদর্শন করে না, তাই নন কনজুগেটেড ডাইন স্থিতিশীল হয় না। এক্সাম্পল খেয়াল করলে বুঝতে পারবা যে নন কনজুগেটেড ডাইন এ কিভাবে রেজোন্যান্স দেবে। এ তো দ্বিবন্ধন থেকে আর একটা দ্বিবন্ধন তো দুইটা একক বন্ধন পার হয়ে, ফলে এ তো সর্বোচ্চ একটা একক বন্ধনে তোমার কি করতে পারবে? সঞ্চরণ করতে পারবে, তাই না? কিন্তু দুইটা পার হয়ে এর দ্বিবন্ধন তো কোনোভাবেই এখানে রেজোন্যান্স প্রদর্শন করানো পসিবল হয় না। এটা কাদের হয়? অনলি কনজুগেটেড ডাইনগুলোর হয়। যেমন আমরা এখানে দেখিয়েছি অন-3-বিউটাডাইনের রেজোন্যান্স স্ট্রাকচার। দেখো, আমরা জানি অন-3-বিউটাডাইনের সংকেতটা ঠিক এই যে মাঝখানেরটা হলো অন-3-বিউটাডাইনের সংকেত, ঠিক আছে? এখন আমরা এটাকে দুইটা ভাবে রেজোন্যান্স প্রদর্শন করাতে পারি। একটা হলো, প্রথমত যেটা হয় যে তোমার এই দ্বিবন্ধন ভেঙে ইলেকট্রন কার্বনের দিকে আসে। হ্যাঁ, প্রথম দেখো ফার্স্ট ওয়েটা খেয়াল করো, এইটা হলো 1 নাম্বার পথ আর এইটা হলো 2 নাম্বার পথ, ঠিক আছে? উপরেরটা মনে করে 1 নাম্বার পথ, নিচেরটা হলো 2 নাম্বার পথ। ওকে, 2 নাম্বার পথ বললে ভুল হবে, এটা তো 3 নাম্বার ছিল, তাই না? তাহলে 3 নাম্বার পথ দাও। এখন খেয়াল করো, 1 নাম্বার পথে কার্বন কার্বন দ্বিবন্ধন ভেঙে পাই ইলেকট্রন এই কার্বনে চলে আসে। কোথায়? এই কার্বনে চলে আসে। এবং এই পাই বন্ধন ভেঙে পাই ইলেকট্রন এই কার্বনে চলে আসে, মানে এই একক বন্ধনে চলে আসে। ফলে এই পাই বন্ধন ভেঙে ইলেকট্রন যেহেতু এই কার্বন থেকে চলে যাচ্ছে, ফলে এই কার্বনে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে না? সেই জন্য দেখো সেটাকে আমরা কি করি? পজিটিভ চার্জ দিয়ে প্রকাশ করি। ইলেকট্রনের ঘাটতিকে আমরা পজিটিভ চার্জ দিয়ে প্রকাশ করি। আবার এই দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হয়ে যাচ্ছে। এই পাই ইলেকট্রন কোথায় আসছে? এই বন্ধনে, ফলে এইটা দ্বিবন্ধন হয়ে যাচ্ছে। আবার এই দ্বিবন্ধন ভেঙে ইলেকট্রন এই কার্বনে আসায় এইখানে একক বন্ধন হচ্ছে এবং ইলেকট্রন যেখানে আসে তাকে আমরা মাইনাস চার্জ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? আবার 2 নাম্বার মানে 3 নাম্বার পথে কি হয়? এই দ্বিবন্ধন ভেঙে ইলেকট্রন এখানে চলে যায়, ফলে এই দ্বিবন্ধন হয়ে গেছে একক বন্ধন, এই একক বন্ধন হয়ে গেছে দ্বিবন্ধন। আবার যেখান থেকে ইলেকট্রন চলে যায় সেই কার্বনে পজিটিভ চার্জ সৃষ্টি হয় ইলেকট্রনের ঘাটতি প্রকাশ করার জন্য। আবার দেখো, যেহেতু এই দ্বিবন্ধন ভেঙে এবার ইলেকট্রন এই কার্বনে চলে যাচ্ছে, ফলে যেখানে ইলেকট্রন আসে তাকে আমরা মাইনাস চার্জ দিয়ে প্রকাশ করি। আর যেখান থেকে ইলেকট্রন চলে যায় তাকে আমরা প্লাস চার্জ দিই। ইলেকট্রনের ঘাটতি প্রকাশ করি প্লাস চার্জ দিয়ে, ইলেকট্রনের আধিক্যতা প্রকাশ করি মাইনাস চার্জ দিয়ে। তাহলে টোটালি অন-3-বিউটাডাইনে 2টা রেজোনেটিং স্ট্রাকচার পসিবল হয়। এই 2টা রেজোনেটিং স্ট্রাকচার কেন প্রদর্শন করতে পারে? এর একটাই কারণ, এতে আছে কনজুগেটেড ডাইন। এতে আছে কি? কনজুগেটেড ডাইন, মানে একান্তরিত দ্বিবন্ধন আছে এতে। একটা একক বন্ধন দ্বারা পৃথক থাকলে তাদেরকে আমরা একান্তরিত দ্বিবন্ধন বলে। এটা কার আছে? অন-3-বিউটাডাইনের আছে, তাই এর রেজোনেটিং স্ট্রাকচারটা দিতে পারে। বাট অন-4-পেন্টাডাইনে দেখো 2টা দ্বিবন্ধন বিচ্ছিন্ন আছে, মানে কি একের অধিক একক বন্ধন দ্বারা পৃথক থাকলে তারা রেজোনেটিং স্ট্রাকচার দিতে পারে না। তাই বলা হয় যে নন কনজুগেটেড ডাইনগুলোর স্থিতিশীলতা কনজুগেটেড ডাইনের থেকে কম হয়। আশা করি ডাইনের স্থিতিশীলতা নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। ওকে, তো আরও একবার দেখে নাও নোটটা কীভাবে লেখা ছিল। আচ্ছা, তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকস কি, যে ডাইনের কার্বন কার্বন একক বন্ধন দৈর্ঘ্য কেন কম হয়।